গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে অনেক 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 ভালোবাসা। বাবা এখানে সকালবেলায় বাবার কাছে লেগে পড়েছে। তিধা সকাল থেকে চা করলো, বাসন ধুলো। ও কালকে গাড়ি একটু কাটা লেবু ছিল না, এখানে মাছ বল, ওই জন্য ও লেবু খুঁজছে, কাটা লেবু। আর মা এদিকে বাজার করে নিয়ে আসলো, এক হাতে মাছ এক হাতে মাংস। একটা হচ্ছে চিকেন আর একটা হচ্ছে মা। তিধা হচ্ছে মাংস খাবে না, তার জন্য হচ্ছে মাছ, তাই তো বাবু? হ্যাঁ, তিধা তো চিকেন খাবে। এই ওখান থেকে নিয়ে আসলো মা চিকেনটা, দেখ, দেখলেই তো বুঝতে পারবি তুই। পাগল, লেপসি না মা, লেগ পিস। মা বলছে খাসি মুরগির মাংস লেপসি হয়, লেপসি। বাবা বাবার কাজ করছে, মা মায়ের কাজ করছে, আমি আমার কাজ করছি, ভিডিও। আর তিধা তো এখানে বসে থাকতে থাকতে দেখি হঠাৎ করে দাদা ঢুকে গেছে। আমি বলছি কী ব্যাপার, ওই বাড়ির জামাই আবার হঠাৎ করে এই বাড়ি চলে এলো কেন? তো আমি আবার ওকে বলতে লাগলাম, ও বলছে দরকার আছে দরকার আছে। তো বৌদিদের বাপের বাড়িটা আমাদের বাড়ি থেকে দূরে, একটু দূরে, কিন্তু বৌদিরা মানে ষষ্ঠী করতে গেছে ওর মামার বাড়িতে। মামার বাড়িটা আমাদের বাড়ি থেকে কাছেই, মানে ওই 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মধ্যেই আর কি। আর এটা হচ্ছে দাদার বন্ধুর মেয়ে। তো আমি আবার ওকে ডাকলাম, আয় আমার মেয়ের সাথে খেলা করবি। আর তিধাকে বলছি ওকে একটু উপরে নিয়ে যা। তিধাও বেশ বাচ্চা কাচ্চা পছন্দ করে, ছোট বাচ্চা কাচ্চা বাড়িতে এলে ও বেশ খুব ভালোবাসে। আর মা দেখো বাজারে গেছিলো ওলের ডাঁটা কিনতে। আমার ওলের ডাঁটা খেয়ে এত ভালো লেগেছে, আগের দিন মাকে বললাম তাহলে আজকেও নিয়ে আসো ওলের ডাঁটা। তো ওখানে তো ধরো পাওয়া যায় বহরমপুরে, শ্বশুরবাড়িতে পাওয়া যায় না, কিন্তু ওই মায়ের হাতের ওলের ডাঁটার আরেকটা আলাদা রকম টেস্ট বলে না, ওইটাই। তো মা যেহেতু মাংস খায় না, আর আজকে মাটনের দোকানে এত ভিড় বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো মা নিয়ে এসেছিলো এখানে একটা বড়, মানে মিডিয়াম যে জ্যান্ত রুইগুলো হয় না, সেই রুইয়ের পোনাগুলো নিয়ে এসেছিলো। তো ওটা সকালে আমাদের খাওয়া হবে, আর দুপুরবেলায় তো মা খাবে ধরো। তো ওইটাকেই ভালো করে লবণ হলুদ মাখিয়ে এখন রেখে দিচ্ছি। সকালে ভাত টাত হবে, তার সাথে মাছ ভাজাই হোক কি যাই হোক, এখন আমি জানি না কি বানাবে। তো আমি আমার মাছ মাংসটা ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। মাছে যদি হলুদ মাখিয়ে রেখে দাও না, তাহলে আর পিঁপড়েটা হয় না। যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ নেই, তো সেই জন্য আর কি ফ্রিজে রাখা হয় না। আর ওই বাড়িতে থাকলে ধরো ডাইরেক্ট মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিই, তো তখন আর অতটা মানে দরকার হয় না আর কি। ফ্রিজ থাকলে অতটা অসুবিধা হয় না, কারণ পিঁপড়ে ধরার ভয়টা আর থাকে না। আর এখানে আমার মেয়ে দেখো দোকান থেকে পরোটা এনেছিল, তো পরোটা এনে এইটুকুনি বেঁচে গেছে, এইটুকুনি আর খায়নি। তো মা বলছে ও খায়নি, তুই খেয়ে নে, ফেলে দিয়ে কী হবে। তো আমি পেটাই পরোটাটা খাওয়াটা ছেড়েই দিয়েছি বলতে গেলে। আগে তো এখানে আসলে পেটাই পরোটা না হলে চলতো না, এখন আর পেটাই পরোটা অতটা খাচ্ছি না। কারণ অম্বল হয়ে যাচ্ছে, অম্বলের সমস্যাটা দিন দিন একটু বেড়েই যাচ্ছে। তো পেটাই পরোটাটা খেলাম, তারপরে অনেকটা টাইম কেটে গেছে, সকালের ভাত টাত সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমার মেয়ে খায়নি। কারণ আমার মেয়ে সকালে একটু পেটাই পরোটা খেয়েছিল, তো মানে 10 টাকার পেটাই পরোটা এনেছে, সেটা ও খেলো প্লাস আমি খেলাম, মানে ও খেয়ে শেষ করতে পারিনি। তো মা বললো আমি একটু বেলা করে পুজো টুজো করে তারপরে স্নান করব, তো ও তখন আমার সাথে খেয়ে নেবে। আর আমি একটু বেশ ভালো করে এঁঠুটা মুছে নিচ্ছি, যেহেতু এখানে রান্নাবান্না হয়, তো একটু তেলে ব্যাপারটা আছে। তো ওই কোনা টোনাগুলো একটু ভালো করে বাসন মাজার সাবান দিয়ে স্কচব্রাইট দিয়ে একটু ঘষে মেজে নিয়েছি। এখন এই শুকনো ন্যাতা দিয়ে ভালো করে পুছে নেব, তাহলেই হয়ে যাবে। আর সিঁড়ির নিচটা আমাদের সব থেকে ঠান্ডা জায়গা। এইখানে দুপুরে খাওয়া দাওয়ার পরে আগে আমি আসলে গরমকালে বেশিরভাগ উপরে, এত গরম না, এখানেই বেশিরভাগ শুতাম। এই যে সিলিন্ডারটা আছে দেখছো পাশে অনেকটা জায়গা, এখানে একটা পাটি পেতে যদি টেবিল ফ্যানটা চালিয়ে শোয়া যায় না, মনে হয় যেন মানে কুলারের যেমন ঠান্ডা হাওয়া বেরোয়, ওরকম মনে হয় যেন একদম ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। আর আজকে হচ্ছে দুপুরে রান্নাবান্নাটা ভেবেছিলাম প্রথমে আমি করব, তারপরে মা বললো আজকে তুই আর আমি দুজন মিলে করব। দুদিন ধরে তুই করছিস, আর রোজ রোজ তোকে দিয়ে রান্না করা তো আমার ভালো লাগছে না, তো ওই জন্য আজকে মাংসটা তুই রান্না করবি, বাদ বাকি আমি করব। তো আমি আবার উপরে চলে আসলাম। উপরে এসে ভাবলাম ঘর বারান্দাগুলো ধুলো হয়েছে, আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়ি, তো জানলাগুলো খোলা থাকে সব সময়, আর ওই যে গাড়ি ঘোড়া যায় সব সময় ধুলো উড়ে উড়ে এসে পড়ে।
তুমি যতই ঝাড় দাও, যতই পরিষ্কার করো, আবার 2-5 ঘন্টা পরে একটা ধুলো ধুলো ব্যাপারটা বোঝা যায়, যেটা হয়তো অন্য জায়গায় হয় না। রাস্তার ধারে বাড়ি হলে এই সমস্যাটা একটু বেশি হয়। আর গরমের মধ্যে দেখবে জানলা দরজা না খুলেও কিন্তু তুমি থাকতে পারবে না, মানে জানলা দরজা বন্ধ করে একদম গুমসানি হয়ে যায়, সেটাও থাকা যায় না। শীতকালে এই সমস্যাটা খুব একটা হয় না, কারণ শীতকালে দেখবে বেশিরভাগ টাইমে জানলাগুলো বন্ধ থাকে, আর শীতকালে বৃষ্টি হয় না বলে ধুলোটাও বেশি হয়। তারপরেও তো মাঝখান থেকে ঘর মুছতে মুছতে দাদা আবার একটা আইসক্রিম দিয়ে গেল। আমি আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম আগে খেয়ে নিই, তারপরে ঘরটা মুছছি। আইসক্রিম হাতে রেখে ঘর মুছা হয় না। তো তারপরে আবার খেয়ে দিয়ে নিয়ে ঘরটা ভালো করে মুছে এখন বারান্দাটা টুকটুক টুকটুক করে মুছছি আর কি। মায়ের না এই লাঠিটা একদমই কেমন যেন একটা, মানে খুব একটা বেশি ভালো না, বেশ অনেকটা করে ওই সলতেগুলো দেওয়া থাকবে, তাহলে ঘর মুছতে সুবিধা হয়। আর একটা লম্বা মতো ফিতে ছিঁড়ে গেছে, ওটা কেটে ফেলতে হবে। তো ওটা দিলে, মানে আমাদের লাঠিটা খুব সুন্দর, ওই জন্য কী বলো তো, আমাদেরটা মুছে মুছে আমি এত অভ্যস্ত হয়ে গেছি না, বেশ ভারী, অনেকটা কাপড় আছে। তো সেই জন্য আমার লাঠিটা ডান্ডিটা ভেঙে যাওয়ার পরেও আমি ওটাকে চেঞ্জ করতে পারি না, মানে খুব ভালো লাগে ওটা দিয়ে মুছে এতটা, মানে কি বলবো আর কি, মানে ওটার সাথে বেশ ভালো আমি মানিয়ে গেছি, মানানসইয়ের ব্যাপারটা। দিদা আর মা দুজন মেলে না, দিদা তো আজকে মাকে পুজোই করতে দেয়নি, ওই পুজো করেছে। আর পুজো করার পরে এত খিদে পেয়ে গেছে, সকালে তো দেখলে পরোটা এনেছিল, পরোটাটা পুরোটা খাইনি ও। এবার ঠাকুরঘরের লাইটটা জ্বালাই, তো পরোটাটা পুরোটাও খাইনি। তো পুজো করতে করতে খিদে পেয়ে গেছে বলে বলছে দিদুন আমার খিদে পেয়েছে। মা বলে ঠিক আছে, পুজো করে দিয়ে প্রসাদগুলো নামানো হয়নি। তো মা আবার দেখলো ভাত খাওয়া হয়ে গেছে, আর আজকে সকালে যেহেতু মাছ ভাজা আলু সিদ্ধ হয়েছিল, তো মাছ ভাত খেয়ে তো আর ঠাকুরের গায়ে হাত দেওয়া যায় না, ওই জন্য আর কি মা বললো যে তুই যখন স্নান করবি তখন প্রসাদটা তুলে নিবি। তো চলো প্রসাদগুলো তুলে নিই। তো উপরে আর আমাদের কোনো মানে আমিষ বাটি নেই, সেই জন্য আর কি আমার আর নিচে যেতে ইচ্ছা করছে না। 10 বার করে ওঠানামা করতে যে কতটা বিরক্ত একমাত্র আমিই জানি। তো সেই জন্য আমি দেখলাম যে চলো একটা ক্যারি প্যাকেট ছিল ভালো ফলের ক্যারি প্যাকেট, ওটার মধ্যেই ভরে নিয়ে এটা নিচে চলে যাচ্ছি, তারপরে ওখান থেকে বাটির মধ্যে ঢেলে সবাইকে দিয়ে দেবো, কারণ প্রসাদ পড়ে থাকলেই কাটা ফল কেমন যেন হেজে যাবে। তো সেই জন্য প্যাকেটের মধ্যে ভরে যত তাড়াতাড়ি খেয়ে নেবা তত তাড়াতাড়ি ওটা ফ্রেশ থাকবে। আর এদিকে দেখো আমি স্নান করে ঘর মুছে তারপরে তোমার আস্তে আস্তে দেখি মায়ের রান্না আজকে বেশি কিছু হিজিবিজি রান্না করেও নি, জানো তো, আর ভালোও লাগছে না। আর বাড়িতে ধরো তেমন কেউ নেই, দাদা বৌদিও নেই, তো ওই জন্য মাকে আমিই মানা করলাম বেশি কিছু রান্না করতে হবে না। মা এদিকে মাংসের আলুটা ভাজতে দিয়ে দিয়েছে, এটা ভেজে তুলে নেব। আর মাংসটা তো আগে থেকেই বেশ ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছে। মানে ম্যারিনেট করে রাখলে না চিকেনটা খুব টেস্টি হয় খেতে। তো এখানে দেখতে পাচ্ছ মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছে, আর মা ওদিকে মায়ের মাছের ঝোলটা রান্না করে নিয়েছে, আর তার সাথে হচ্ছে ওলের ডাঁটাটাও হয়ে গেছে। ওলের ডাঁটা না মানে ভীষণ স্বাদের যে একটা জিনিস সেটাও কিন্তু না, কিন্তু দেখবে আমার শাক সবজি খেতে এত ভালোবাসে, মানে ভালো লাগে কি বলবো। অনেকে আছে সবজি শাক এগুলো পছন্দ করে না। তো যাই হোক, তোমার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি, পেঁয়াজগুলো একটু ভালো করে ফ্রাই করে নিয়ে মশলাটাকে মানে ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, তারপরে গরম জল ঢেলে দেবো, হয়ে যাবে রান্না। আর গরমের মধ্যে মনে হচ্ছে দম আটকে যাচ্ছে, গ্যাসের কাছে আর বসতেও ভালো লাগছে না। চিকেন ম্যারিনেশন করার সময় কিন্তু মা হলুদ আর লবণটা দেয়নি, হলুদটা দিয়ে দেওয়াটা ঠিক ছিল, কিন্তু লবণ যদি ম্যারিনেট করার সময় দিয়ে দেওয়া হয় না, দেখবে চিকেনটাকে যেই তেলের মধ্যে দেবে চিকেন থেকে জল বেরিয়ে যাবে। একটু কষে নেওয়ার পরে যদি তুমি লবণটা দাও তাহলে আমার মনে হয়, এটা আমার নিজস্ব ধারণা, তো আমিও ওরকম একটু ভালো করে কষিয়ে নিয়ে লবণটা দিয়েছিলাম। আর এখন দেখো প্রপার চিকেনটা একদম কষানো হয়ে গেছে, মানে এতটা সিদ্ধ হয়ে গেছে, কষাতে কষাতেই মনে হচ্ছে না হাড় থেকে মাংসটা ছেড়ে ছেড়ে আসছে। তো যেহেতু আমার আলুগুলো একটু লেটে দেওয়া হয়ে গেছে, সেই জন্য আমাকে একটু জলটা বেশি দিতে হচ্ছে, কারণ আলুটা সিদ্ধ হবে না। আলুটা যদি একবারে চিকেনটা একটু নেড়ে নিয়ে আলুটা দিয়ে দিতাম তাহলে ভালো হতো। এই দেখো লেগ পিস থেকে দেখো চিকেনগুলো ছাড়তে শুরু করেছে, তো ওই জন্য একটুই জল বেশি করেই দিলাম আর কি, আলুটা সিদ্ধ হবে বলে। আর এই দেখো ওলের ডাঁটা, আজকে ওলের ডাঁটাটা একটু মায়ের সিদ্ধ বেশি হয়ে গেছিলো, ওলের ডাঁটাটা একটু হালকা করে সিদ্ধ করতে হয়, তো তবুও টেস্টটা ঠিকঠাকই ছিল, খুব একটা খারাপ ছিল না। তো প্রথমে ওলের ডাঁটা দিয়ে ভাত মাখিয়ে কি শান্তি। মাছ মাংসকেও বলবে দূরে থাক, শাক সবজি মানে কিছু কিছু শাকের এত টেস্ট আর কি। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ ওই চিকেনটাকে মা একদম কষা কষা করে নামিয়ে নিয়েছিল। মাঝখানে আমি আবার রিয়াদের বাড়িতে চলে গেছিলাম, কাকিমাদের বাড়িতে গেছিলাম, কাকিমাদের বাড়িতে একটু বসে বসে গল্প করছিলাম। বোন কখন থেকে ফোন করে করে ডাকছে আয় আয়, তুই আসিসই না, আসলে আর আমাদের বাড়িতে আসিসই না। তো ওই জন্য ওদের বাড়িতে গিয়ে খানিকটা গল্প করে আসলাম। এখন 3:30-র সময় ভাত খেতে বসেছি, খিদেও পেয়েছে, আর চিকেনটা বেশ ঝাল ঝাল হয়েছে, খুব একটা খারাপ লাগলো না। আর খিদে পেলে দেখবে সব ভালো লাগে, তুমি যা দিয়ে ভাত খাবে সেটাই তোমার ভালো লাগে।
তো খাওয়া দাওয়া করে অনেকটা রেস্ট নিয়ে আমরা সন্ধ্যাবেলার দিকে কীর্তন শুনতে গেছিলাম, কিন্তু কীর্তন শুনতে গিয়ে আমাদের কি পরিমাণ খারাপ অবস্থা হয়েছে, এত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, কি করে বাড়ি আসবো সেটাই ভাবছিলাম। যেহেতু প্রচুর মানুষ ওখানে ছিল সেই জন্য আর ভয়টা পাইনি, কারণ সবাই তো বাড়ি যাবে, আমরা তো একা না। তারপরে দেখলাম খানিকটা মোটামুটি 30 মিনিট মতো বৃষ্টি হওয়ার পরে থেমে গেল। আমরা একদম না দাঁড়িয়ে চলে এসেছিলাম বাড়ি। আর তো অনেক দিন পরে মানে এত পরিমাণে রিকোয়েস্ট এসছে বলার মতো না, সবাই কমেন্ট করেছে, অনেকে কমেন্ট করেছে দিদিভাই ভালো করে সীতাহারটা ডিজাইন দেখাও। তার মধ্যে তো একজন কালকে আমাকে কমেন্ট করেছে, দিদিভাই আর কতবার বলবো তোমাকে তোমার বৌদির মানে সীতাহারটা দেখানোর জন্য। বিশ্বাস করো আমি এটা শুধু সবসময় হাতে থাকে না, বলো কাছে থাকে না, ওই জন্য চাইলেও তোমাদেরকে দেখাতে পারি না। আর যেহেতু বৌদি ষষ্ঠীতে পড়ে গেছিলো সেই জন্য আর কি এটা আর কি মানে ছিল বলে আজকে দেখাতে পারলাম। তো আজকে খুব ক্লোজলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যারা যারা বানাতে চাও তারা তারা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি কিন্তু এটা ইউটিউব থেকে ডিজাইনটা আমার পছন্দের, মানে বৌদির যতগুলো জুয়েলারি আছে সবই আমি পছন্দ করেছি, কারণ তখন বিয়ের আগে তো বৌদি ছিল না যে বৌদিকে দিয়ে পছন্দ করাবো, আমি আমার মনে যেটা পছন্দ হয়েছে সেটাই বানিয়েছি। কিন্তু একটা ডিজাইনও খারাপ হয়নি, দেখো অত্যাধিক সুন্দর। যারা একটু কম বাজেটের মধ্যে মানে একটু 4-5 গ্রাম 6 গ্রাম, এটাতে 6 গ্রাম আছে যেহেতু বিটের সংখ্যাটা একটু বেশি, টোটালে 8টা বিট দিয়ে আছে। এই যে মুখের কাছে লকেটের সঙ্গে দেখতে পাচ্ছ 2টো বিট, তারপরে এই দেখো 2টো বিট, উপরে 2টো বিট, আবার তার উপরে আছে 2টো বিট। আমি একটু বেশি করে বিট দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। যদি এটা আমি কম বিটের মধ্যে করতাম তাহলে এটাতে 1 গ্রাম সোনা কম দিলেও অসুবিধা হতো না, কিন্তু আমার কোথাও মনে হয়েছে যে জিনিসটা একটু ভালো মতনই করা ভালো। আর আমার সীতাহারটা কিন্তু আমারটা তো তোমরা দেখেছোই, আমারটা অনেকটা ওয়েটের, আমারটা থাক ওটাও আমার পছন্দের, মানে আমি সবসময় চাই একটু ইউনিক কিছু বানাতে। ওটাও একজনের ভিডিওতে দেখেই, কারোর না কারোর ভিডিওতে দেখেই তো আমরা বানাই, বলো প্রত্যেকেই হঠাৎ করে তো আর আসে না। কিছু কিছু ভিডিও দেখে, আর কোনো গোল্ড জুয়েলারি যখনই বানাবো ভাবি তখনই আমি বেশি বেশি করে একটু ভিডিও দেখি, তার মধ্যে যেটা আমার চোখে বেস্ট লাগে সেটাই আমি বানাই। তো আজকে ফাইনালি দেখিয়ে দিলাম, আর নিশ্চয়ই এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকবে না। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।